নমস্কার। ঠিক সন্ধ্যে ৬টা নিউজ ১৮ বাংলার জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, অর্থাৎ ১লা জুন শনিবার সপ্তম দফার ভোট। আর শেষ দফার ভোটের আগে আজ মঙ্গলবার, মঙ্গলে মেগা শো। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুক্ষণের মধ্যেই শ্যামবাজার থেকে অর্থাৎ কলকাতা উত্তরের প্রার্থীর সমর্থনে রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলায় অর্থাৎ কলকাতায় রোড শো করছেন এই প্রথমবার। তাই একদিকে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা যেমন বেশি, তেমন রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আর মাত্র কিছুক্ষণ ইতিমধ্যেই তার কপ্টার রেড কোর্সে ল্যান্ড করেছে, অর্থাৎ রেস কোর্সে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরে বাগবাজার যাবেন, সেখান থেকে শ্যামবাজার থেকে তিনি শ্যামবাজার ৫ মাথার মোড় থেকে রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং যে ছবি দেখাচ্ছি, রেস কোর্সের ছবি দেখাচ্ছি, কারণ অশোকনগরে প্রথমে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখানে তারপরে রোড শো এবং তারপরে চলে যান বারুইপুরে, সেখানে সভা করে এই মুহূর্তে রেস কোর্সে দেখাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছে গিয়েছেন কপ্টারে রেস কোর্সে। আর এই মুহূর্তের আপডেট দেবে ভেঙ্কটেশ্বর, রয়েছে আমার সঙ্গে। ভেঙ্কটেশ্বর, দেখো, কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্যামবাজার ৫ মাথার মোড়ে তিনি আসবেন এবং কলকাতা তিনি প্রথম রোড শো করবেন। এবং শ্যামবাজার ৫ মাথার পর এই মুহূর্তে একেবারে প্রস্তুত রাখা হয়েছে। প্রধানমন্ত্রী যে গাড়িতে রোড শো করবেন সেই গাড়িও প্রস্তুত রাখা হয়েছে। এবং তুমি জানো যে শ্যামবাজার ৫ মাথার মোড়ে সেখানে নেতাজি মূর্তিতে প্রথমে প্রধানমন্ত্রী এসে মাল্যদান করবেন, তারপর রোড শো করে একেবারে সিমলা স্ট্রিটে বিবেকানন্দের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে তিনি যাবেন এবং সেখানে গিয়েও বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করবেন। এই মুহূর্তে প্রচুর মানুষ আমরা দেখতে পাচ্ছি শ্যামবাজার ৫ মাথার মোড়ে আশেপাশে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার জন্য। এবং প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই এখানে এসে উপস্থিত হবেন। তারপর আজকে তার যে 3টি যে রাজনৈতিক কর্মসূচি, জোড়া সভা এবং রোড শো, সেই রোড শো সম্পন্ন হবে এবং আগামীকাল তার বঙ্গে আরো একাধিক সভা রয়েছে। এখনো পর্যন্ত চূড়ান্ত রয়েছে। সব মিলিয়ে শ্যামবাজার ৫ মাথার মোড় একেবারে উপস্থিত রয়েছেন বিজেপি নেতৃত্ব, সভাপতি থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব, তারা এসে উপস্থিত হয়েছেন একেবারে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। এই মুহূর্তে এখানে একবারে প্রচুর মানুষ এখানে জড়ো হয়েছেন। বেশ ভেঙ্কটেশ্বর, একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যাবেন এবং সেখানে সভা করবেন, অর্থাৎ আগে রোড শো, দু জায়গায় সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবার রোড শো করবেন তিনি। তারপরে তিনি প্রথমেই তিনি যাবেন সুভাষচন্দ্র বসুর তিনি যে মূর্তি সেখানে মাল্যদান করবেন, তারপরে রোড শো শুরু করবেন কলকাতা উত্তরের প্রার্থী বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড শো। আর প্রথম কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর যুযুধান প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও একাধিক কর্মসূচি আজ দেখলাম। প্রথমে বিরাটি থেকে রোড শো করেন মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরাটি থেকে এয়ারপোর্ট পর্যন্ত রোড শো করেন। তারপরে তিনি রিপন স্ট্রিট থেকে রোড শো শুরু করেন, রিপন স্ট্রিট থেকেও শো করেন, যেখানে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী তাদের সমর্থনে রোড শো করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সন্ধ্যের সভাও রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে জোড়া রোড শো করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে বিরাটি থেকে রোড শো করেন তিনি এবং হেঁটে রোড শো করেন এয়ারপোর্ট পর্যন্ত। তারপরে রিপন স্ট্রিট থেকে শুরু হয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো। আর সেই রোড শোয়ে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণের যারা প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় মালা রায়ের সমর্থনে রোড শো করেন, যেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য সাধারণ মানুষের ভিড় ছিল। তৃণমূল নেতৃত্ব তারাও উপস্থিত ছিলেন তৃণমূল কর্মী সমর্থকরাও। মঙ্গলে মেগা শো, ১লা জুন শনিবার সপ্তম দফার ভোট আর শেষ দফার প্রচারে জোর চক্কর, মেগা শো। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কি কর্মসূচি রয়েছে এই মুহূর্তের আপডেট দেবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় আজ জোড়া রোড শো করেন। প্রথমে বিরাটি থেকে ২.৫ নম্বর পর্যন্ত রোড শো করেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রায় ২ কিলোমিটারেরও বেশি রাস্তা। এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো শুরু করেন মধ্য কলকাতা ও দক্ষিণ কলকাতায়। মূলত উত্তর কলকাতা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় ও দক্ষিণ কলকাতা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায় সমর্থনে ৪ কিলোমিটারেরও বেশি রোড শো করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রোড শো মূলত ইন্টারি মার্কেট থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা কিছুটা এগিয়ে, অর্থাৎ রিপন স্ট্রিটের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই রোড শো শুরু করেন। বিকেল ৫টার কিছুক্ষণ আগেই রোড শো শুরু করেন এবং ইতিমধ্যেই সেই রোড শো শেষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় বালিগঞ্জ ফাঁড়িতে
ব্রড স্ট্রিটে এই রোড শো শেষ হওয়ার কথা থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো শেষ করেন বালিগঞ্জ ফাঁড়িতে এই রোড শো ইতিমধ্যেই শেষ করেছেন। কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বেহালায় পৌঁছাবেন। বেহালায় তার নির্বাচনী জনসভা রয়েছে। সন্ধ্যে 6:30 থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেহালায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে। ফলত সব মিলিয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায়েরও ঠাসা কর্মসূচি, এবং যেটা সূত্র মারফত জানা যায় গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন যে মধ্য কলকাতা ও দক্ষিণ কলকাতায় তিনি রোড শো করবেন। সেই মতোই প্রস্তুতি নেওয়া হয় এবং এই রোড শো ঘিরে তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল। এবং এই রোড শো আজ রিপন স্ট্রিট থেকে শুরু হয়ে পাকসাগা 7 পয়েন্ট হয়ে বেগবাগান হয়ে সোজা ব্রাইট স্ট্রিট, ব্রড স্ট্রিট হয়ে বন্ডেল রোড হয়ে বালিগঞ্জ ফাঁড়িতে এসে শেষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মধ্য কলকাতা ও দক্ষিণ কলকাতার রোড শো। প্রায় 4 কিলোমিটার রোড শো করেন আজ মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায়। বেশ সোমরাজ, মঙ্গলে মেগা শো 1 জুন শনিবার 7ম দফার ভোট আর শেষ দফার ভোটের প্রচারের আগে যুযুধান মোদি মমতা। একদিকে একাধিক কর্মসূচি, 3টে কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, অন্যদিকে 3টে কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, কারণ জোড়া রোড শো করেন তিনি। অন্যদিকে আর কিছুক্ষণের মধ্যেই বেহালায় সভা করবেন তিনি। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সিমলা স্ট্রিটেও যাবেন, সেখানে স্বামী বিবেকানন্দর মূর্তিতে মাল্যদান করবেন, যেমনটা আমরা জানতে পারছি। কারণ একদিকে শ্যামবাজার থেকে তিনি শো করবেন, শ্যামবাজার থেকে রোড শো করবেন, এই প্রথম কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে সিমলা স্ট্রিটেও যাবেন এবং সিমলা স্ট্রিটে সেখানেও আজ বিবেকানন্দর মূর্তিতে মাল্যদান করবেন। ঠিক কি কর্মসূচি রয়েছে, কখন তিনি যাবেন, সরাসরি চলে যাব। অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, রোড শো তারপরে সিমলা স্ট্রিট যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইতিমধ্যে এখনই দেখতে পাচ্ছি রাস্তায় তো মানুষের ঢল নেমেছে। একেবারে তাই, কার্যত দুর্গাপূজার মতো প্যান্ডেলে যেরকম আমরা দেখি দুদিকে ব্যারিকেড করে মানুষ আসে মানুষ যায়, তা কার্যত তারই স্মৃতিচারণা। এবং এই রাস্তার এসপিজি যেহেতু দখল নিয়েছে, এই মুহূর্তে কড়া বেষ্টনীর মধ্যে রয়েছে, কলকাতা পুলিশ সতর্ক রয়েছে এবং প্রচুর পরিমাণে মানুষ তারা কিন্তু 3টে থেকে এসে উপস্থিত হয়েছে এবং বিভিন্ন বয়সের মানুষ, তাদের হাতে প্ল্যাকার্ড এবং প্রত্যেককে কিন্তু মোদীকে খুব কাছ থেকে একবার দেখতে কিন্তু তারা এসছেন। এবং এই ছবিটা কিন্তু এটা সিমলা স্ট্রিটের শুরু, এই ছবিটা কিন্তু সরাসরি চলে যাচ্ছে একেবারে শ্যামবাজার 5 মাথার মোড় পর্যন্ত, 1 কিলোমিটার 900 মিটার রাস্তা পেরোনোর পর, যেখান দিয়ে প্রধানমন্ত্রী তার রোড শো প্রথম শুরু করবেন। এই কলকাতায় প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো, আর সেই রোড শোকে ঘিরে স্বাভাবিকভাবেই গেরুয়া শিবিরে কিন্তু আপনি কোথা থেকে এসছেন? বড়বাজার থেকে এসছেন। কি করতে এসছেন? মোদীজিকে দেখবেন, কিছু বলবেন? কি বলতে চান মোদীজিকে? একেবারে প্রৌঢ় মানুষ, তারও উৎসাহ তুমি দেখতে পাচ্ছ এবং কার্যত কানে কিছু শোনা যাচ্ছে না এমন একটা অবস্থা। চারিদিকে মোদীর নামে স্লোগান এবং এই রাস্তার দুদিকে ট্রাম লাইন, এই ট্রাম লাইনের দুদিকে ডবল ব্যারিকেড, আর সেই ব্যারিকেডের দুধারে কিন্তু অগণিত সাধারণ মানুষ যারা মোদীকে খুব কাছ থেকে দেখবেন, রোড শোর মধ্যে থেকে দেখবেন। আর মোদীজিকে, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, মাফ করবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শ্যামবাজার থেকে এই সিমলা স্ট্রিট স্বামীজির মূর্তি পর্যন্ত নিয়ে আসবে প্রায় 150 মতো মহিলা, যারা শঙ্খধ্বনি বাজিয়ে, উলুধ্বনি দিয়ে এবং পুষ্প বৃষ্টি করতে করতে এখান পর্যন্ত নিয়ে আসবে। এবং যে বার্তাটা অমিত শাহ বারবার দিচ্ছেন, কার্যত হুঁশিয়ারি দিচ্ছেন এরা যে শাসক দলের উদ্দেশ্যে, যে 30টা পদ্ম ফুল যদি এই বাংলায় তারা পায়, তারই একটা খোঁজে এই মুহূর্তে উত্তর কলকাতার রোড শো করতে শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণ পরে। তাই তাকে ঘিরে এই মুহূর্তে মানুষের কিন্তু বিপুল উৎসাহ। কোথা থেকে এসছেন আপনারা? কোথা থেকে এসছেন? আমরা স্থানীয় লোক। কি মোদীজিকে কি বলবেন? উনি আসলে ভালোই হয়। বেশ বোঝা যাচ্ছে অর্ণব, অর্থাৎ সাজো রব আর কিছুক্ষণের মধ্যেই শ্যামবাজার 5 মাথার মোড় থেকে সিমলা স্ট্রিটে যাবেন এবং রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশ্যই নজর থাকবে আমাদেরও। তো সংকটে ঘোড়ামারা, আইলা হোক বা রেমাল, দুর্যোগ আসে, সুন্দরবনের ঘোড়ামারা দ্বীপের বুক কাঁপে, কারণ ভয়ঙ্কর ভাঙন। কোথাও তলিয়ে গেছে বাড়ি, কোথাও তলিয়ে গিয়েছে জমি। বাসিন্দাদের প্রশ্ন, এবার ভোট দিলেও আগামী ভোট পর্যন্ত বাড়িটা থাকবে তো? নদীতে তলিয়ে যাবে না তো? দেখুন, ব্রিটিশরা যখন সুন্দরবনে এসেছিলেন তখন এই দ্বীপটিতে প্রথম তারা উঠেছিলেন এবং সঙ্গে এনেছিলেন একটি ঘোড়া, এবং সেই ঘোড়াটি মারা যায়। তারপর থেকেই এই দ্বীপটির নাম হয় ঘোড়ামারা দ্বীপ। দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল ঘোড়ামারা দ্বীপ, চারপাশে জল, হুগলি আর মুড়িগঙ্গা নদীতে ঘেরা। এমন একটা দ্বীপই বিপদে।
কারণ ভয়ঙ্কর ভাঙন। বারবার প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছে সুন্দরবন। 2009 সালে আয়লা, 19 আমফান, 21 ইয়াস। সেই সময় ভেসে যায় এই দ্বীপ, দুজনের প্রাণও যায়। এবার রেমালের তাণ্ডব। অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত, উড়ে গিয়েছে বাড়ির চাল। যখনই দুর্যোগ আসে আতঙ্ক বাড়ে ঘোড়ামারায়, তখন উঠতে হয় ফ্লাড শেল্টারে। দুর্যোগ কাটলে আবার বাড়িতে, আবার নতুন করে বাঁচার লড়াই। 22 সালে মনে হয় ইয়াসে সর্বস্ব হারা হয়ে গেছিল। আবার মানুষ সবজন বাইরে ফ্লাগ সেন্টারে ঘোড়ামারাতে তখন সাইক্লোন সেন্টারটা চলছিল পুনরায়, মানে তখন হচ্ছে সবে। সেই হওয়াকালীন যে চলাকালীন যে সাইক্লোন সেন্টারটা, তাতেও সবাই গিয়ে বাস করছিল। প্রত্যেক বছর যদি এরকম করে দুর্যোগ হয়, এই মানুষগুলো কি করে থাকবে? নদী বাঁধের যে ঢেউ, যে বাতাস, এই বাতাসের কারণে তো ক্ষয়ে ক্ষয়ে বাঁধ বড় বড় জায়গা নিয়ে পুরো ধসে ধসে যাচ্ছে, আর থাকবে না। 35 বছর আগেও এই দ্বীপে ছিল 3টি মৌজা, ঘোড়ামারা, খাসিমারা এবং লোহাচড়া। বাসিন্দা ছিল প্রায় 10,000। ভাঙনের জেরে খাসিমারা এবং লোহাচড়া মৌজা তলিয়ে গিয়েছে। এই দ্বীপের অস্তিত্ব টিকিয়ে রেখেছে ঘোড়ামারা মৌজা। 10,000 থেকে কমে এখন বাসিন্দা 1,500। আগামী শনিবার শেষ দফার ভোট দেবেন ঘোড়ামারার বাসিন্দারাও। কিন্তু তাদের প্রশ্ন, যেভাবে ভাঙন বাড়ছে তাতে পরের ভোট পর্যন্ত বাড়িটা থাকবে তো? ঘোড়ামারা থেকে আগামী দিনে কি আর ভোট দিতে পারবেন? ততদিন তো থাকা সম্ভব নয় যেভাবে ভাঙছে, যদি না কোনো ব্যবস্থা থাকে। হ্যাঁ, ততদিন এখানটা আমাদের মানে বসবাসও থাকবে না। সেই জন্য আমরা চাইবো যে আমাদের এইখানটায় বোল্টারের ব্যবস্থা করলে, যদি আমাদের এই ঘোড়ামারা দ্বীপটা মানে থাকে, যতদিন আমরা এখানে আছি, যদি বসবাস করতে পারি। ঘোড়ামারার চারদিকে মাটির বাঁধ, নদীর স্রোতে বাঁধের চাপ বাড়ে, একটু একটু করে বাঁধ ভাঙে, এতেই বিপদ বাড়ছে। স্থানীয়দের আশঙ্কা, পাকাপোক্ত বাঁধ তৈরি করা না হলে একদিন গোটা দ্বীপটাই তলিয়ে যাবে। ওই ঝড়, ঘরের ওই তিরপল টিরপল সব উড়ে চলে যাচ্ছে। ঢেউ কি প্রচন্ড ঢেউ, ওধার থেকে জল এসে ঘরের ভিতরে ছেটা মেরে এধারে এসছে। তারপর কি করলেন? তারপরে ওই ছেলেটা ছিল, আমরা চলে গেছিলাম ফ্লাড সেন্টারে, সারা রাত সেখানে ছিলাম। আমরা আশঙ্কা প্রকাশ করছি যে ঘোড়ামারা দ্বীপের ভাঙন যদি রোধ করার ব্যবস্থা যদি না করা হয় কেন্দ্রীয় সরকারিভাবে, তাহলে কিন্তু আমাদের ঘোড়ামারা মানুষের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয়ে যাবে। স্থানীয় মানুষদের দাবি, যেভাবে ভাঙছে তাতে করে কিন্তু সামনে যে লোকসভা নির্বাচন এবং তারপরে যে লোকসভা নির্বাচন, অর্থাৎ 5 বছর পর এই দ্বীপটির আর কোনো চিহ্ন থাকবে না। মানুষজন চাইছে পাকাপোক্ত কংক্রিটের বাঁধ। ঘোড়ামারা দ্বীপ থেকে প্রবীণের সঙ্গে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। আরে যোগী, কোথায় চললি? কাকা, একটা নয় 3টে কাজের জন্য যাচ্ছি, আর বাধা দিয়ে দিলে। আর কি, আইনের এমএসপি নিতে হবে কাকা, সার ঠার থেকে জিএসটি সরাতে হবে, আর লোন মুকুব করাতে হবে, বুঝলে? এ করাবে লোন মুকুব। তোমার ভোট দ্বারা 72 কোটির ধার কংগ্রেস মুকুব করেছিল কি না? কাকা, তোমার ফোন টেপা ছাড়ো আর হাতের বোতাম টেপো। এই হাত যে অবস্থা দেবে বদলে। Hotel Management with AI. Join International Institute of Hotel Management. ছটাকায় 1 কোটি কোটি টাকা, ছটাকায় 1 কোটি। হ্যাঁ সত্যি, কিনুন টিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। এটা আমার ভালো লাগছে এবং উদ্যোগ এদের ভালোই মোটামুটি লেগেছে। এখানটায় আমি এসেছিলাম, আমাদের বাড়ি এই হবিচ গানের রিপোর্টার, এটা আমার ভালো লেগেছে। গানটা খুবই ভালো হয়েছে, ভালোও লাগলো। প্রশাসনিক দিক থেকে যে তুলে এই পটুয়া শিল্পীদের তুলে ধরা হয়েছে, এটা শুনে এবং দেখে মানুষ সচেতন হলে খুবই ভালো লাগবে এবং আশা করি মানুষ সব সচেতন হওয়ার মুখে চেষ্টা করবে এবং সফলও হবে। জেলা প্রশাসনের উদ্যোগে আমাদের চণ্ডীপুর বিডিও স্যার আমাদের
ডেকে পাঠান যে এই নির্বাচনী প্রচারের জন্য একটু প্রচার প্রোগ্রামে যেতে হবে। তাই উনি আমাকে বললেন একটা নির্বাচনী গান রচনা করার জন্য। আমি নির্বাচনী গানটা রচনা করেছি। উনি আমাদের বিভিন্ন যে স্পর্শকাতর এলাকাগুলিতে যারা এখনও ভোট সম্পর্কে সচেতন নয়, ভোটের মূল্যবোধ কতটা সচেতনতা বাড়ানোর জন্য আমাদের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার একটা প্রোগ্রাম হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকাতে গিয়ে এই ভোট প্রচারটা করতেছি। খুশি এই যে কারণে গণতন্ত্রের বার্তা নিয়ে জনগণের দুয়ারে দুয়ারে যাওয়া, এটা সত্যি আমাদের কাছে ভীষণ পাওয়া। আর আমাদের ওয়েবসাইটে এসে ভোট দেওয়ার শপথ নিন। আপনার একটি শপথের বদলে বাংগার সিমেন্ট 1 কিলো সিমেন্ট দান করবে দেশের সামাজিক কাজকর্মের জন্য। न्यूज़ 18 नेटवर्क और बांगर सीमेंट प्रस्तुत करते हैं वोट सॉलिड देश सॉलिड। হাতে যে সেজেছে মেহেন্দি, কাবেরি কাবেরি মেহেন্দি। কাবেরি মেহেন্দি কোন হাতে ফুটুক ভালোবাসার গভীর রং। সিলিংটা তো সুন্দর দেখাচ্ছে, কিন্তু লিকেজ থেকে একে কিভাবে ব্লক করবে? JSW Paints এর আই ব্লক ওয়াটার স্টপ রুফ কোট, যা ছাদকে বৃষ্টি এবং রোদ দুইয়ের থেকেই সুরক্ষিত রাখে, যাতে আপনার সুন্দর ভাবনাগুলি থাকে আরো সুন্দর। JSW Paints, থিঙ্ক বিউটিফুল। গোয়েন্দা মশাই, বলো তো রান্নায় কি কি মশলা দিয়েছি? সব গরম মশলার থেকে আলাদা। সানরাইজ শাহী গরম মশলা রান্নায় আলাদা মাত্রা এনে দেয়। মুদ্রা যোজনার পরিমাণ বাড়িয়ে 20 লক্ষ টাকা করা হবে, এটা মোদির গ্যারান্টি। আইলার পর সুন্দরবন বাঁচাতে পাকা বাঁধ তৈরির উদ্যোগ। প্রায় 4,500 কোটি টাকা দেয় কেন্দ্রের তৎকালীন ইউপিএ সরকার। এই টাকায় কিছু এলাকায় বাঁধ হয়েছে। দুর্যোগের সময় সেখানকার বাসিন্দারা এখন নিরাপদে, কিন্তু বিরাট এলাকা জুড়ে পাকা বাঁধ তৈরি এখনো হয়নি। সেখানকার বাসিন্দাদের আজও দিন কাটে আতঙ্কে। ভোটের বাজারে এনেই তুঙ্গে তরজা। আইলা থেকে আমফান, ইয়াস থেকে রেমাল, বারবার সাইক্লোনের মুখোমুখি সুন্দরবন। সম্পত্তির ক্ষয়ক্ষতির পাশাপাশি অনেকের প্রাণও গিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় একসময় উদ্যোগ নেয় কেন্দ্রীয় সরকার। 2009 সালে আইলার পর উত্তর 24 পরগনার সুন্দরবন এলাকায় পাকা বাঁধ তৈরির সিদ্ধান্ত হয়। এমন বাঁধ তৈরি হবে যাতে তার উপর দিয়ে গাড়ি চলাচল করতে পারে। এই ধরনের 700 কিলোমিটার পাকা বাঁধের জন্য কেন্দ্রের ইউপিএ সরকার বরাদ্দ করে প্রায় 4,500 কোটি টাকা। এরপর হিঙ্গলগঞ্জ এবং সন্দেশখালী ব্লক মিলিয়ে মোট 82 কিলোমিটার বাঁধ তৈরি হয়েছে। এই সব এলাকার বাসিন্দারা এখন নিরাপদে। ঝড় হোক বা সাইক্লোন, বাঁধ ভেঙে ভেসে যাওয়ার ভয় নেই। আইলার সময় ভয়ে গিয়েছিল, ভয়ে গিয়ে সব নদী বাঁধ ভেঙে গিয়েছিল, তখন আমরা সাঁতার দিয়ে গেছিলাম। হ্যাঁ, এখন আইলাবাদ তো হয়েছে, তারপর অনেক দুর্যোগ হয়েছে, আর কোনো সমস্যা হয় না? সমস্যা নেই। এই দুদিন আগেও একটা সাইক্লোন হলো, এই সময় কোনো ভয় ছিল না? ভয় ছিল না। এখন আর ভয় লাগে না? ভয় লাগে। সাইক্লোন এলেও ভয় লাগে না? ভয় লাগে। এখন আইলার পরে এই কংক্রিট বাঁধটা হয়ে এখন মানুষজন এখন একটু ভালো আছে। দুদিন আগেও তো সাইক্লোন হয়েছে। সাইক্লোন হয়েছিল আমাদের এই কর্নারটা একটু। আপনার এখানে ঠিক আছে? আপনার এখানে ঠিক আছে। এর উল্টো দিকে আরেকটা ছবি আছে। কেন্দ্রের তৎকালীন ইউপিএ সরকার টাকা দিলেও সুন্দরবনের অনেক এলাকাতেই পাকা বাঁধ তৈরি হয়নি। অনেকেরই দাবি বাঁধ তৈরি না হওয়ায় শেষমেশ টাকা দিল্লিতে ফেরত চলে যায়। বেশিরভাগ জায়গাতেই এখনো মাটির বাঁধ। ঝড়ঝঞ্ঝায় এইসব বাঁধ ভেসে যায়। প্রতিবারই তাই দুর্যোগ দুর্ভোগ। এই যেখানে দাঁড়িয়ে আছি 238 পাড়ে, এখানে ত্রিপল দিয়ে আটকানো হয়েছে জল। অর্থাৎ যে কোনো সময় এই এলাকায় মানুষ প্লাবিত হয়ে যেতে পারে। রাজ্য কেন্দ্র সরকার উভয়ের সদিচ্ছা থাকার দরকার, সেই পরিকল্পনা হবে, কিন্তু এলাকার মানুষ কিন্তু এই সামান্য রিমলের ঝড়ে আজ আতঙ্কিত। মানুষ চরম দুর্ভোগে ভুগছে। রাত দিন 24 ঘন্টা করে ঝড়ের মোকাবিলা করতে হচ্ছে। কোথায় নদীর বাঁধ ভেঙে যাবে, নোনা জল ঢুকে যাবে, ফসলের ক্ষতি হবে, গরু বাছুরের ক্ষতি হবে, যার জন্য এলাকার মানুষ সেই সমস্ত জায়গায় পলিথিন দিয়ে, কোনো জায়গায় বস্তা দিয়ে তারা নিজেদেরকে আত্মরক্ষা করছেন। আমরা যারা সুন্দরবন এলাকার মানুষ, আমরা চাইব অবিলম্বে আবার নতুন করে আইলার মাঠটা শুরু হোক। আইলার পরবর্তীকালে কেন্দ্রের সহযোগিতায় অর্থ বরাদ্দ হয়েছিল, শক্তপোক্ত আইলাবাদের মতন একটি বাঁধ তৈরি হবে, কিন্তু সেটি আর হয়নি।
ফলে চরম সমস্যায় রয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার মানুষের। রায়মঙ্গল, কালিন্দী, ইছামতি, বিদ্যাধরী, কলাগাছি থেকে ডাসা, সুন্দরবন ঘিরে নানা নদী। 2009 সালে আইলার পরে এই সব নদীতে পাকা বাঁধ দেওয়া শুরু হয়, কিন্তু অনেক জায়গাতেই তা সম্পূর্ণ হয়নি। কেন্দ্রের তৎকালীন ইউপিএ সরকার বরাদ্দ করেছিল প্রায় 4,500 কোটি টাকা। সিপিআইএম এর দাবি এর মধ্যে 800 কোটি টাকা খরচ করে পাকা বাঁধ তৈরি করা হয়, বাকি টাকা দিল্লি ফেরত চলে গিয়েছে। বামফ্রন্ট সরকার কাজটা শুরু করেছিল, সেই সময় ঘোষণা করেছিল ভোটের সময় যে আয়লার জমি যারা দেবে তাদের পরিবারে একজন করে চাকরি দেব। তারপরে ওটা কিন্তু স্ট্যাগনেন্ট হয়ে যায়, আটকে যায়। তারপরে ওরা সরকার এসছে, তৃণমূল সরকার এসছে, আসার পরে মানে আর জমি অধিগ্রহণ করা সম্ভব হয়। যা লেফট ফ্রন্টের সময় যে জমি অধিগ্রহণ হয়েছিল সেইটাকে তার কিছুটা ইমপ্লিমেন্ট করেছে এই সরকার, ফলে সবটা হয়ে ওঠেনি, টাকা সবটা খরচা করতে পারলো না তো আমাদের গভর্নমেন্ট। কেন্দ্রীয় সরকার এই আয়লার বরাদ্দকৃত টাকাটাকে আটকে দিয়েছে, নতুন কোনো স্যাংশন দিচ্ছে না। স্যাংশন করেছিল সেই অর্ডার অনুসারে কাজ হয়েছে, অর্থ বরাদ্দ করছে না বলে কাজ হচ্ছে না। এই রায়মঙ্গলের মতো নদী ভেঙে ধসে গিয়ে একের পর এক গ্রাম প্লাবিত হতে পারে, ফলে একদিকে আয়লাবাদ হলে সুরক্ষিত থাকবে, না হলেই ভয়ে আতঙ্কে থাকবে এই এলাকার মানুষজন। হিঙ্গলগঞ্জ থেকে সুমনের সঙ্গে জিয়াউল আলাম, নিউজ 18 বাংলা।